আজকে আমার গন্তব্য শেরপুরের শেষ সীমানা লাউচাপড়া। উঁচু এই মাচাঙ্গর থেকে পুরো পাহাড় দেখতে খুবই দারুণ। এখন আমরা যে জায়গায় আছি এটাকে বলে দিগলাকুনা। হারিয়াকুনার পাশেই। হারিয়াকুনার থেকে হয়তোবা কয় কিলো হবো না, মোটামুটি টক মিষ্টি দুয়ারে মিলাই আছে। প্রতিদিন তাও কত বিক্রি হয়, কয় টাকার মতো বিক্রি করা হয় এইখানে? ও, তুমি আজকে ফার্স্ট টাইম আসছো? ও, এমনি বাজারে বিক্রি করো? এখানে কিন্তু দুই ধরনের বড়ই তারা বিক্রি করতেছে। এটা হলো মিষ্টি বড়ই। ধর্মীয় যে তাদের কিছু নিয়ম কারণ আছে এইখানে পালন করে, যেমন আমাদের মসজিদ, মাদ্রাসা, খ্রিস্টানদের এটা হলো গির্জা। বাঁশ এটি কি শহরে বিক্রি করবেন? শহরে যাবো না, এটি কি আপনারাই চাষ করেন বাঁশ? না, একাই হয় মনে হয়। বাঁশ চাষ করো নাকি আবার? হ্যাঁ, একাই হয়। যেন সামনের দিকে আগে দেখি। ও, সে মাছ ধরে রাখছে। এটা হলো কি মাছ করে কয় জানেন? বৈট্টা মাছ। এই যে বৈট্টা মাছ। ওয়াও। তো দেখেন, এটা একটা গারো উপজাতিদের হলো বাসা। এইখানে ওনারা কিন্তু আমরা যেরকম হাঁস, মুরগি, তারপর গরু, ছাগল পালন করি, ওনারা এখানে শূকর পালন করে। দেখেন এই যে শূকরে খাইতে দিছে, খাচ্ছে, কত সুন্দর। এগুলো কিন্তু মনে হয় এগুলো বাচ্চা না? হ্যাঁ, এগুলো বাচ্চা, এগুলো কিন্তু বড় না। শূকরগুলো দেখ যে কষ্টটা আছে সেটা সংগ্রহ করে। এই যে দেখেন এইখানে কষ জমা হয়েছে। কষগুলো কিন্তু একদমই রাবারের মতো, দেখেন কত সফট। এই যে এইখান দিয়ে কেটে দিছে, এইখান থেকে এই কষগুলো পড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি লাউচাপড়া, দিগলাকুনা এবং রাবার বাগান। আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো লাউচাপড়া আর দিগলাকুনার সুন্দর পাহাড়। যারা শেরপুর সদর থেকে যেতে চান অবশ্যই খরাপার এসে অটো বা সিএনজি নিয়ে রওনা দিয়ে দিবেন লাউচাপড়ার উদ্দেশ্যে। খরাপার থেকে চলে আসলাম শ্রীপুদ্দি বাজার, একেবারে লাউচাপড়া যাবে না। এখান থেকে সিএনজি নিয়ে একেবারে সরাসরি লাউচাপড়া স্পটে চলে যাব। লাউচাপড়া স্পটের কাছাকাছি আসতে দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর পাহাড়। গাড়ি দিয়ে যাবেন আর সাইডে এরকম দৃশ্য উপভোগ করতে পারবেন। যতই লাউচাপড়ার কাছাকাছি চলে আসতেছি ততই যেন সৌন্দর্য বেড়ে উঠতেছে। আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে পাহাড়, দেখতে খুবই দারুণ। আমরা এখন চলে আসছি লাউচাপড়া স্পটে। লাউচাপড়া স্পটের ভিতরে ঢুকতেই ফার্স্ট গেটে এইখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য 20 টাকা করে। আমরা দুইজন দুইটি টিকিট কেটে রওনা দিয়ে দিলাম ভিতরের দিকে। আমরা এখন লাউচাপড়া স্পটের ভিতরে প্রবেশ করছি। আর এইখানে অনেক পর্যটকরা আসছে ঘুরতে। তো এই সিজনটাতে প্রচুর পরিমাণ পর্যটক আসে। লাউচাপড়া, গজনি, আমাদের শেরপুরে অনেক সুন্দর সুন্দর স্পট আছে ঘোরার মতো। সামনে একটা দোকান, এখানে একটু বসবো, বসে চা খাবো। খুবই ভালো লাগে এইখানে। যে আমি যদি কখনো গ্রাম সাইডে যাই অবশ্যই একটা জিনিস খেয়ে থাকি, যে চাটা, দুধ চাটা খাই। কারণ আমি বেসিক্যালি সবসময় লাল চাটা বেশি খাই, কিন্তু একটু গ্রাম সাইডে আসলে দুধ চাটা পছন্দ, কারণ এইখানে অরিজিনাল গরুর দুধ চাটা পাওয়া যায়। চাটা একদম অসাধারণ।
চাটা খেয়ে শরীরটা চাঙ্গা করে রওনা দিয়ে দিলাম ভিতরে। লাউ চাপড়া এর আগে আমার আসা হয়নি, যেখানেই চোখ যায় সেখানেই যেন মন ভরে যায়। একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম, আমার যেন সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে ছোটবেলা বন্ধু বান্ধব মিলে এরকম ভাবে পিছলে খেয়ে পুকুরে গোসল করতাম, সেই দিনটা খুব মনে পড়ে গেল। আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি, আর এইখানে অনেক সুন্দর সিঁড়ি দেওয়া, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আমরা অবশেষে সিঁড়ি বেয়ে বেয়ে, এই যে এই সিঁড়িটা প্রচুর উঁচা, এমনি দেখা যাইতেছে মানে দেখা বোঝা যাইতেছে না কতটা উঁচা। সিঁড়ি বেয়ে বেয়ে আমরা অবশেষে উপরে উঠছি, আর একদমই ক্লান্ত হয়ে গেছি। আর উপরের ভিউটা এক কথায় অসাধারণ। এতক্ষণ যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসলাম, খুবই পরিশ্রম হয়েছে, বাট উপরে ওঠার পরে এই সুন্দর ভিউটা দেখার পরে শরীরের ক্লান্তি একদমই দূর হয়ে গেল। আমরা এখন আরো উঁচু পাহাড়ে উঠতে লাগলাম। পাহাড় ভ্রমণ মানে খুবই এনার্জি থাকতে হবে। পাহাড়ে উঠতে গেলে প্রচুর পরিশ্রম হয় এবং প্রচুর শক্তি লাগে। তো আমরা এখন আরো পাহাড়ের গভীরে যাচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই পুরা পাহাড়টা। লাউ চাপড়া যদি ঘুরতে ঘুরতে বেশি ক্লান্ত হয়ে যান, মাঝে মধ্যে এই যে এরকম বসার মতো জায়গা পেয়ে যাবেন। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর শরীর একদমই ক্লান্ত হয়ে গেছে, তার জন্য একটু বসে নিব, বসে আবারও শুরু করব ঘোরাঘুরি। আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার জন্যই ঠান্ডা পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। পানিটা খাওয়ার পর একটু শান্তি পেলাম। এইখানে দেখতে পারলাম সালাপেতে বড়ই বিক্রি করা হচ্ছে। এটা কি বড়ই? এইখানে যে দুই রকম বড়ই দেখতেছি, এটা মিষ্টি না? এটা কি পাহাড়েই হয় এই বড়ইগুলো? হ্যাঁ, ও দেখি মিষ্টি বড়ই কত করে বিক্রি করতেছ? 120 টাকা কেজি। হ্যাঁ, কেমন লাগে দেখি? 20 টাকা দাও, দেখি খায় দেখি কেমন লাগে মিষ্টি বড়ই। এগুলো পাহাড়ে চাষ করা হয় না? পাহাড়ে চাষ করা। এইখান থেকে কি শহরে ই করা হয়, পাঠানো হয়? দাও 20 টাকা দাও, দেখি খায় দেখি কেমন টেস্ট, দেখি কেমন, দেখি মোটামুটি না, মোটামুটি টক মিষ্টি দুয়ারে মিলাই আছে। গড়ে মিষ্টি না, খুব একটা মিষ্টি না। এটা কি তোমরা চাষ করো না কিনে নিয়ে আসো? এটা ওনারা হলো কিনে নিয়ে আসে বিক্রি করে, তো আরো কিছুদিন গেলে এটা আরো মিষ্টি হবে। এখনো মিষ্টি, মোটামুটি টক মিষ্টি দুয়াটা মিক্সড করাই আছে, খেতে ভালোই আছে। আমি 20 টাকা নিয়ে, কেমন লাগতেছে? টক মিষ্টি মোটামুটি চলে না? প্রতিদিন তাও কত বিক্রি হয়? কয় টাকার মতো বিক্রি করা হয় এইখানে? আজকেই নেই, ও তুমি আজকে ফার্স্ট টাইম আসছো? ও বাজারে বিক্রি করি। এমনি বাজারে বিক্রি করো? এখানে কিন্তু দুই ধরনের বড়ই তারা বিক্রি করতেছে। এটা হলো মিষ্টি বড়ই, আর এটা হলো টক বড়ই। টক একটা খায়া দে, দাবি তো পারাইকো না। এটা হলো টক বড়ই, আমি একটা টক বড়ই ট্রাই করব। টক বড়ই যে এরকম হয়েছে কে? এটা কি পয়রা যাওয়ার জন্য গাছ থেকে এরকমই হয়। একটা টক বড়ই আমি ট্রাই করে দেখবো। প্রচুর টক, খাওয়ার মতো না। এই বড়ি দেখি করে, এটাতে আচার করে মনে হয় না?
প্রচুর টক, প্রচুর টক। রাসবেলা এই মিষ্টি বড় এটা একটু টক মিষ্টি আছে, খেতে খুবই দারুণ। আমরা এখন লাল চাপড়া ঘোরার পর এইখানে একটা ভ্যান ভাড়া নিতেছি। এই ভ্যান দিয়ে একটু দিগলাকোনা দিকে যাব। ওইখানে অনেক গারো উপজাতিরা বাস করে, তাদের গ্রামের ভিতরে ঢুকবো আমরা এখন। আমরা এই ভ্যান গাড়িটা আমরা ভাড়া করছি ঘন্টাখানিকের জন্য। ঘন্টাখানিক প্রায় 200 টাকার মতো নিবে। চলো ভেনে উঠে রওনা দিয়ে দিলাম দিগলাকোনার উদ্দেশ্যে। এই ভ্যান গাড়িওয়ালার কাছে শুনলাম দিগলাকোনার ভিতরে গ্রামটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যাবে। তাই আর দেরি না করে রওনা দিয়ে দিলাম দিগলাকোনা পাহাড় দেখতে। আমরা এখন ভ্যান গাড়িতে আছি এবং কি ভ্যান গাড়ি দিয়ে একদমই ভিতরে প্রবেশ করতেছি গারো উপজাতিদের অঞ্চলে। লাল মাটির রাস্তা, সামনে দেখা যাচ্ছে বড় পাহাড়। যতই সামনে যাচ্ছি গ্রামের সৌন্দর্য ফুটে উঠতেছে। দিগলাকোনা গ্রামে যদি কেউ না এসে থাকেন অবশ্যই আসবেন। এখন চলে আসছি খ্রিস্টানদের গির্জাঘর, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এইখানে খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব এবং কি ধর্মীয় যে তাদের কিছু নিয়ম কারণ আছে এইখানে পালন করে। দেখতে খুবই সুন্দর এবং কি একদমই নিরিবিলি জায়গাটা, দেখেন একদমই নিরিবিলি, এক কথায় অসাধারণ। হ্যাঁ, এইখানে মনে হয় হাঁস মুরগি সবই তারা পালন করে। এখানে লোক আছে ভিতরে হয়তো বা, বাট দেখা যাচ্ছে না। এখানে দেখেন হাঁস মুরগি সব কিছুই পালন করে। এটা হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম সবাই আসতে পারে, প্রবেশ করতে পারে, কোনো সমস্যা নাই। এইখানে তারা আমরা যেমন মসজিদে ইবাদত করি, তারা এইখানে ইবাদত করতে আসে এবং ইবাদত করে, তাদের ধর্মীয় অনুষ্ঠান এখানে পালন করে। দেখতে খুবই সুন্দর। এইখানে আসলে একটা জিনিস দেখতে পারবেন, সামনে দেখেন একটা মূর্তি দেখতে পারবেন, লেখা আছে প্রণাম মারিয়া। এটা হয়তো বা তাদের কোনো ঈশ্বরের মূর্তি। আর উপরে যে একটা করছে যিশুর একটা মূর্তি বসানো উপরে। পুরা স্পটটা দেখাই। আমরা খ্রিস্টানদের গির্জায় ঘোরার পরে আবারও রওনা দিয়ে দিব সামনের দিকে। আমরা এখন রওনা দিব একদমই গ্রামের ভিতরে, কারণ সৌন্দর্য লুকিয়ে আছে সেই গ্রামের ভিতরেই। ভ্যান গাড়ি উঠে পাহাড়ের ভিতর দিয়ে যাওয়া খুবই দারুণ। এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। এটাই আমার ফার্স্ট টাইম পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া আর সৌন্দর্য উপভোগ করা। কি যে দারুণ বলে বোঝানো যাবে না। আমার পিছন সাইডেই গারোদের বাসা। এইখানে গারোরা বসবাস করে। এই দেখেন এইখানে গারোরা বসবাস করে। এটা একটা অঞ্চলের ভিতরে ঢুকে পড়েছি। এখানে বাঙালিরাও থাকে এবং কি গারো উপজাতি তারাও থাকে। এদিক দিয়ে বাস। এটি কি শহরে বিক্রি করবেন? শহরে যাবো না, এটি কি আপনারাই চাষ করেন বাস? না একাই হয় মনে হয়। বাস চাষ করো নাকি আবার? হ্যাঁ একাই হয়। যান সামনের দিকে আগে। তোমার চিনে? আমরা একদম পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি।
অনেক উঁচু তো পাহাড়, এর জন্য আমরা নেমে সামনের দিকে আগাইতেছি। একটু অনেক ঢালু। এই দেখেন আরো সুন্দর জায়গা, যে সুন্দর ভিউ, এক কথায় অসাধারণ। আমি প্রত্যেক ভিডিওতে বলি একটা কথা, যারা সবসময় ডিপ্রেশনে থাকেন তাদের জন্য অবশ্যই ভ্রমণ করবেন, মন মানসিকতা খুবই ভালো লাগবে। আর যদি সারা জীবন টাকা বাঁচানোর জন্য বাসায় বসে থাকেন, টাকার দিকে মায়া করেন, তাহলে হবে না। অবশ্যই ভ্রমণ করতে হবে এবং সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হবে। আমরা অবশেষে চলে আসলাম ভেদরপাড়া। এই পাড়ায় সুন্দর সুন্দর পাহাড়। এই পাড়া থেকে প্রায় 2 কিলো রাস্তা পাড়ি দিলেই ইন্ডিয়ার বর্ডার কাছাকাছি দেখা যায়। এই পাড়াটা দেখতে খুবই সুন্দর। প্রথমবার আসলে এই চোখ ফিরানো যাবে না। এখন আমরা যাব ওই যে সামনের যে টঙ্গরটা দেখতেছেন, ওই ঘরের সামনে যাব। তো আমরা আসলে রাস্তা ওরকম ভাবে চিনতেছি না। যে আমাদের সাথে যে ভাই আসছে, ভ্যান গাড়ি দিয়ে নিয়ে আসছে, ভাইয়ের নামটা কি জানি ভাই? হ্যাঁ, মিকরাইল ভাই। ভাই তো মুসলমানি। মিকরাইল ভাই আমাদেরকে ওই টঙ্গরের ওইখানে নিয়ে যাইতেছে ঘুরানির জন্য। ওই টঙ্গরের ওইখানে নিয়ে যাইতেছে, কারণ সে হলো এই এলাকার, তো তার পথঘাট সবই চেনা। এর জন্য এটা আমাদের আরো খুবই প্লাস পয়েন্ট হয়েছে, খুবই সুবিধা হয়েছে। ভাই আমাদেরকে নিয়ে যাইতেছে। আমরা এখন যাচ্ছি ওই যে দূরে যে টঙ্গরটা দেখতেছেন, সেই টঙ্গরে। খুবই সুন্দর। তো আমার সাথে প্রত্যেক ভ্রমণে যে থাকে জয়, জয় অবশ্যই আমার সাথে আছে। আসলে সবচেয়ে আমার আসলে এই ভ্রমণের জন্য সবচেয়ে বড় সাপোর্টার সে, আমার খুবই সাপোর্ট করে আমাকে। যদি কখনো কোনো দিন আমার পেজ থেকে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমি কখনো ইনকাম করি, সর্বপ্রথম কখনো যদি কোনো দূরে বা ট্রাভেল করি, আর ফ্রিতে নিয়ে যাবো। বর্তমানে ওই আমার সাথে ইনভেস্ট করে, কারণ একা সম্ভব না। যাই হোক, অনেক আমার সাপোর্ট করে সে। তো এইখানে এখন সবাই ধান গাছ লাগাইতেছে, ধান চাষ করতেছে যারা, সবাই ধান টান লাগাইতেছে। দেখেন এইখানে কিন্তু ছেলেরা এবং কি মেয়েরা উভয় দুজন কাজ করে খেতে। দেখেন তারা এইখানে চাষ করতেছে, ধান লাগাইতেছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, ওই টঙ্গরের কাছাকাছি চলে আসছি। মিকরাইল ভাই, আপনি কি এর আগেও আসছেন এই সাইডে, এদিকে? হ্যাঁ, বাইরের এলাকা প্রায় এখানে আসে। শহরের থেকে মনে হয় পাহাড়ে এদিকে ভালো লাগে না ভাই? শহরে ইয়ের থেকে, হাউকাওয়ের থেকে কত সুন্দর। আপনারাও কি নিজেরা জমি চাষ করেন? ও, তো উঠি উপরে না, এদিক দিয়ে উঠন যাবো না? হ্যাঁ, উপরে উঠি। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। এই টঙ্গরে আসার জন্য অনেক দূর থেকে আসছি, আর প্রচুর উঁচা। পাহাড়ে উঠতে গেলে প্রচুর ক্যালোরি লাগে। প্রচুর এইখানে এগুলো কাঠ গাছ না? এগুলা কি লাগায় মানুষ? একাই হয়? হ্যাঁ, মানুষ কি লাগায় না একাই হয়? লাগায় না? এগুলো একাশি কাঠ এখানে লাগানো, পুরা পাহাড় জুড়ে লাগানো। অবশ্যই সে টঙ্গরে চলে আসছি।
অনেকক্ষণ হাঁটার পরে একদমই শরীর ক্লান্ত হয়ে গেছে। তো এইখানে ওঠার পরে একটা আপনাদেরকে ভিউ দেখাই, দেখেন পুরো যে ভিউটা, এই ভিউ দেখার পরে বলেন শরীরে কি আরো ক্লান্ত থাকে? আমার কাছে আর ক্লান্ত নাই, এক কথায় অসাধারণ একটা ভিউ। শুধু পাহাড় আর পাহাড়, প্রাকৃতিক এত সুন্দর যেটা বলার মতো না। আসলেও বারবার এই সুন্দর জায়গাগুলো দেখার পরে একটা জিনিস খুবই মনে পড়ে যে আল্লাহ সবচেয়ে সুন্দর একটা পৃথিবীতে পাঠাইছে। যদি আপনি দেখেন আসলে চোখের শান্তি সবচেয়ে বড় শান্তি। যদি আপনার এই দেশেই আল্লাহ এত সুন্দর সৃষ্টি করে থাকে, তাহলে জান্নাতে কতটা সুন্দর হতে পারে। এটা তো এক কোণা না, বালুর এক কোণা থেকেও কম। তাহলে ভাবেন যে আল্লাহ তাআলা আপনাদের জন্য যে জান্নাত তৈরি করছে, যে জান্নাত কতটা সুন্দর হতে পারে, এটা আপনারা একটু ভাবেন। মুগ্ধ হয়ে গেলাম নীল আকাশের নিচে সুন্দর এই পাহাড় দেখে। ঘুরে ঘুরে পুরো পাহাড় দেখে মন জড়িয়ে গেল। চারদিকে সবুজ গাছপালা, উপরের আকাশটা একদমই নীল। দেখে মনে হচ্ছে স্বর্গরাজ্যই চলে আসছি। আমরা কিন্তু অনেকটাই উঁচায় আছি, সর্বোচ্চ উঁচা পাহাড়ে আছি। আরেকটা পাহাড় আছে ওই যে সামনে, যে পাহাড়টা দেখা গেছে ওটা একদমই লাস্ট, এবং কি ওই পাহাড় পর্যন্ত ওঠাটা অনেকটাই রিস্ক। তো আমরা চাইছিলাম ওই পাহাড়ে যাব, কিন্তু অনেকটা রিস্ক, এর জন্য আর ওই পাহাড় পর্যন্ত গেলাম না। তো আমরা লাস্ট এই পাহাড়েই আসছি। এই পাহাড়টা কিন্তু অনেক উঁচা, অনেক উঁচা, হ্যাঁ, প্রচুর পরিমাণের উঁচা এই পাহাড়টা। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ঘুরলাম, এখন এইখান থেকে বের হব। অবশেষে আমরা টঙ্গর থেকে বের হইলাম, অনেকক্ষণ এইখানে সময় কাটাইলাম। তো আমাদের সাথে আজকে ছিল মিকরাইল ভাই, যে আমাদেরকে এইখানে নিয়ে আসছে। তো ভাইয়ের ব্যবহার খুবই ভালো লাগলো। আসলে মানুষের পরিচয় মানুষের ব্যবহারে। তো আমরা মিকরাইল ভাইরে বললাম সেকেন্ড টাইমে আবারে আসবো, তো আগেই তার নাম্বারটা নিয়ে রাখবো। তো তাকে আগেই জানাই দেওয়া হবে আসলে, এবং কি সে পুরা এই এলাকাটা ঘুরে ঘুরে আমাদেরকে দেখাবে। আমাদের সময় অনেক সংক্ষিপ্ত, তার জন্য আজকে এই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়লাম। এইখানে কি, এইখানে মাছ ধরছে নাকি দেখি। ও, সে মাছ ধরে রাখছে। এটা হলো কি মাছ করে কয় জানি, বৈট্টা মাছ। এই যে বৈট্টা মাছ, ওয়াও, বৈট্টা মাছ ধরছে ইয়ার থেকে না, এই ক্ষেত থেকে। এই যে যারা এখানে এই যে ধান লাগাইতেছে, তারা এই ক্ষেতে বৈট্টা মাছ ধরতেছে। এখানে দইরা আবার রাইখা দিছে। খুবই সুন্দর, দারুণ দারুণ। আমাদের কাছে মনে হয় যে এদের জীবনটা মনে হয় অনেক সুখের, অনেক শান্তির, কিন্তু এটা কিন্তু খুবই ভুল একটা ধারণা। কারণ যারা হলো পাহাড়ে বাস করে, তারাই বুঝতে পারে যে আসলেও কতটা কষ্ট হয় তাদের এখানে জীবনযাপন চলাফেরা করতে। আমরা যারা একটা প্রবাদই আছে, আসলেও নদীর ওই পারের লোকেরা বুঝতে পারে না নদীর এই পারের লোকেরা কতটা কষ্টে আছে। তারা ভাবে
যে না কতটা তারা অনেক সুখে আছে বা অনেক আরামে আছে। না, এইখানে পাহাড়ে বাস করা প্রচুর কষ্ট, অনেক কষ্ট করে পাহাড়ে থাকতে হয়। দেখি না, অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা রওনা দিব। এই যে আমাদের ভ্যান গাড়ি এইখানে বসে, এইখানে রাইখা আমরা ওই ভিতর পাহাড়ে গেছিলাম। মিকরাইল ভাই আমাদেরকে ঘুরাই নিয়ে আসলো। ওই অতটা দূরে ছিলাম, ওই অনেকটা দূর, ওই যে দূরে যে টঙ্গরটা দেখতেছেন সেই ঘরে কিন্তু আমরা গেছিলাম, এবং কি সেই ঘর থেকে ইন্ডিয়া প্রায় কাছাকাছি দেখা যায়। আজকে আমাদের সময়ের জন্য আমরা হইলো ইন্ডিয়ার যাইতে পারলাম না, ইন্ডিয়ার কাছাকাছি বর্ডারের কাছাকাছি যাইতে চাইছিলাম, আসলে যাইতে পারলাম না। তো ইনশাল্লাহ আরেক দিন আসবো, এসে পুরা এলাকাটা ঘুরে ঘুরে দেখবো এবং কি আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। চলো জয়, তুমি কি করবা? এটা কি এর ছবি তুলতেছো? তুল। আমরা আবারও ভ্যান গাড়িতে উঠে পড়লাম, এইখান থেকে রওনা দিয়ে দিলাম আবারও এই পাহাড়ের ভিতর দিয়ে আমরা এখন যাব। তো ফার্স্ট টাইম যে জায়গা দিয়ে এলাম ওই জায়গা দিয়ে ঢুকেছিলাম না ভাই, আমরা যে জায়গা দিয়ে আসছিলাম ফার্স্ট টাইম, তো সেই জায়গা দিয়ে যাইতেছি না, এটা আরেকটা রাস্তা আরেক সাইডে, কিন্তু আমাদের যে এইখানে গন্তব্য সেইখানেই যাব, কিন্তু আরেক রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আজকের মতো ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি। এখন আমরা যাচ্ছি আবারও বুশিপাড়া। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুশিপাড়া গ্রাম ঘুরে ঘুরে, আর দেখাবো রাবার বাগান, যে বাগানে গাছ থেকেই তৈরি হয় রাবার। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।